ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম। উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর সেমিস্টার 4-এর আমরা ফিজিক্সের আজকে একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো, পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস যে চ্যাপ্টারটা রয়েছে সেটার ফুল আমরা রিভিশন করব। এখানে থিওরি থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, পিআইকিউ থাকবে এবং এবিটিএ টেস্ট পেপারের প্রচুর প্রশ্ন কিন্তু সলভ থাকবে। তবে থিওরি কিন্তু মাস্ট। আমি খুব তাড়াতাড়ি তোমাদের এই চ্যাপ্টারটা রিভিশন করিয়ে দেবো। ওকে, ক্লাস 12-এর সেমিস্টার 4 ফিজিক্স। ওকে, অ্যাটমিক নিউক্লিয়াস। তো প্রথমতই দেখো, ভর এবং শক্তির তুল্যতা যেটা রয়েছে, অর্থাৎ মাস এনার্জি ইকুইভ্যালেন্স। এটা কি দেখো, পদার্থবিজ্ঞানের অন্যতম বিস্ময়কর এবং একটি খুব চূড়ান্তকর কিন্তু একটা আবিষ্কার। এটা অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই ক্ষেত্রে। দেখো, তিনি তার বিশেষ আপেক্ষিক তত্ত্ব অর্থাৎ রিলেটিভিটি যে রয়েছে সেই তত্ত্বের মাধ্যমে প্রমাণ করেন যে ভর এবং যে শক্তি, অর্থাৎ আমরা বলতে পারি যে মাস অ্যান্ড এনার্জি, এটা কিন্তু আমরা বলছি যে দুটো আলাদা টাইপসের না, মানে কিছু ভিন্ন নয়, বরং এটা কি বলতো একই জিনিসের দুটো ভিন্ন রূপ হতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে হয়তো ভর হচ্ছে শক্তিতে এনার্জিতে কনভার্ট হচ্ছে, কিংবা এনার্জি কনভার্ট টু মাস, অর্থাৎ ভর শক্তিতে বা শক্তি ভরে কনভার্ট হতে পারে, কথাটা মনে রাখবা। এবার দেখো, আইনস্টাইনের যে বিখ্যাত থিওরি রয়েছে, আমরা কি জানি যে ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। এই যে ইকুয়ালস টু এমসি স্কোয়ার যেটা হয়, সেটাতে কি বলা হয়, ই ইকুয়ালস টু কি বলা হয়, এনার্জি, এম বলতে হচ্ছে কি মাস, আর সি বলতে হচ্ছে কি আলোর যে গতিবেগ আছে সেটা। এবার এই আলোর গতিবেগটা আমরা কিন্তু নর্মালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বলতে পারি, কিংবা যদি আমরা সেমিতে বলি তাহলে 10⁻10 বলতে হবে, তাই না, সেমি পার সেকেন্ড। এই গেল হচ্ছে বিষয়। এবার সূর্য এবং এই যে অন্যান্য যে নক্ষত্রগুলো আছে আমাদের আকাশে, দেখবা তারাতে এতগুলো তারা আছে, এদের যে এই যে এত শক্তি, এই শক্তিগুলোর মেন উৎস এটা কিন্তু আমরা বলি নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজনের মাধ্যমে হয়। দেখো, নিউক্লিয় ঘটনা যেটা রয়েছে সাধারণত দু রকমের হয়, একটা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন, একটা নিউক্লিয় সংযোজন। এবার এই যে নিউক্লিয় সংযোজন বিভাজন যে ঘটনাগুলো ঘটছে, এটা কি পরমাণু সাধারণত কেন্দ্রকের ঘটনা, অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াস যেটা রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন দুটো পার্ট থাকে। দেখো, এরকম হচ্ছে একটা পরমাণু নিউক্লিয়াস হয়। এই যদি আমরা চিন্তা করি, তো এর মধ্যে কি থাকছে, প্রোটন থাকছে আর থাকছে কি নিউট্রন। আর এর বাইরে কিন্তু অনেকগুলো কিন্তু ইলেকট্রনীয় মেঘ থাকে, যেখানে ইলেকট্রনগুলো কিন্তু আবর্তন করতে থাকে, তাই না। এবার প্রোটনের যে আধানটা, সেই প্রোটনের আধানটা আমরা কি জানি, সেটা হচ্ছে পজিটিভ হয়, আর নিউট্রনের যে আধান সেটা শূন্য হয়, আর যদি বলি ইলেকট্রন সেটা মাইনাস হয়, তাই না। এইবার কোনো একটা পরমাণুর মধ্যে শক্তির তারতম্য, অর্থাৎ নিউটন এবং প্রোটনের যে অনুপাতটা আছে, সেই অনুপাতের একটা নির্দিষ্ট মান আছে। তোমরা কেমিস্ট্রিতে পড়ছো ফ্যাজান-সোটির সূত্র, তো সেখানে দেখো একটা রেশিও আছে, সেই রেশিওর থেকে যদি কম বেশি হয় তাহলে কিন্তু সেই পরমাণুটা অ্যাক্টিভ বলতে পারি। এবং সেই পরমাণু যদি অ্যাক্টিভ হয় তাহলে কী হয়, তার থেকে একটা এনার্জি কিন্তু কী হয়, আলফা বা বিটা কিংবা গামা রশ্মি আকারে কিন্তু বেরিয়ে যায়। এর মধ্যে আলফাটা কী হয়, আলফাটা হয়, পরীক্ষার আগে সব রিভিশন করতে হবে স্পিডে। আলফাটা হচ্ছে প্লাস, বিটাটা হচ্ছে মাইনাস, আর গামার মধ্যে কিন্তু কিছু থাকছে না। আলফার ভেদন ক্ষমতা কিন্তু আমরা বলতে পারি কীরকম কম, তারপরে বলতে পারি কীরকম বিটার ক্ষেত্রে বেশি, গামার ক্ষেত্রে আরও বেশি। সবথেকে ভারীকে আলফা, বিটা কম, আর গামার কিন্তু নাই আমরা বলতে পারি। দেখো, পার্থক্য আসে, পার্থক্যটা আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। এমনকি গতিবেগ চিন্তা করলে আলফার কম, বিটার বেশি, গামার তার থেকেও বেশি। ক্ষতিকারক ইফেক্টটা চিন্তা করলেও কিন্তু আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। এবার দেখো, এই যে দেখো এখানে ডেল এম শক্তি পরিণত হয়, এখানের মিনিংটা হচ্ছে যে কোনো পদার্থ যখন আমরা ভাঙছি কিনা, হয়তো তার একটা পরিমাণ বলতেছি, ধরো তার পরিমাণ সাপোজ হচ্ছে ধরো 1000 গ্রাম, 1000 গ্রামের থেকে 1 গ্রাম পরিমাণ কমে যাচ্ছে। এই যে 1 গ্রাম পরিমাণ, এটা তো টোটাল ভরের তুলনায় খুব সামান্য না, হয়তো 1 লক্ষ গ্রাম আছে, তার থেকে হয়তো 5 গ্রাম কমে যাচ্ছে। এই 5 গ্রাম তো খুব সামান্য, এই যে সামান্য যে পরিবর্তন ভরের, এটা হচ্ছে ডেলেম, আর এই ডেলেমটাই কিন্তু আলটিমেটলি শক্তিতে কনভার্ট হচ্ছে। এই তো গেল হচ্ছে থিওরি পার্ট। এবার গুরুত্বপূর্ণ কারণ দেখো, আমরা জানি যে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন যে ঘটনাগুলো ঘটে, এর ফলে আমাদের কী কী বিশ্বব্রহ্মাণ্ড বা আমাদের চার সাইডের কী কী আসছে। দেখো, এটি আমাদের মহাবিশ্বের শক্তি অর্থাৎ এনার্জির যে সোর্স সেটা হিসেবে কাজ করছে। আধুনিক পদার্থবিজ্ঞান এবং কোয়ান্টাম মেকানিজমের যে ভিত্তি হিসেবে কাজ করছে। চিকিৎসা বিজ্ঞানে অনেক ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করে, যেমন পেট স্ক্যান বলো, বিদ্যুৎ উৎপাদনের প্রয়োগ করতে। তাছাড়াও বলতে পারি যে নিউক্লিয়ার বল বা কেন্দ্রীকরণের বল হলো সেই শক্তিশালী আকর্ষণ বল, যা পরমাণু নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন, একটু আগে বললাম প্রোটন নিউট্রনের যে আকর্ষণ বল, তাদের কিন্তু মিল মিশ্রণ আমরা বলতে পারি, যেটা হচ্ছে আলটিমেটলি দৃঢ়ভাবে কিন্তু আবদ্ধ থাকছে। এই তো গেল। আমরা জানি প্রোটনগুলো ধনাত্মক আধান, একটু আগে বললাম স্থিততড়িৎ বিজ্ঞানের নিয়ম অনুযায়ী একটি প্রোটনের অন্য একটি প্রোটনকে বিকর্ষণ করার কথা, কারণ কি প্লাস প্লাস তো মাইনাস করবে, বিয়োগ তো করবে। কিন্তু
এই বিকর্ষণ বলকে অপেক্ষা করে যে বিশেষ বল নিউক্লিয়াসকে ভেঙে যেতে দেয় না তারকে বললো হচ্ছে নিউক্লিয় বল। তার মানে কি প্রোটন এবং নিউট্রনের মধ্যে কিন্তু একটা বিশাল বড় একটা আকর্ষণ বল কিন্তু কাজ করে, যেটা আমরা নিউক্লিয় বলও কিন্তু বলি, নিউক্লিয়নও বলি, নিউক্লিয়ন বলও বলি, তাই না? সেটা নিউক্লিয় বলের প্রধান বৈশিষ্ট্য কি? দেখো, সবচেয়ে শক্তিশালী বল প্রকৃতিতে বিদ্যমান 4টি মৌলিক বলের মধ্যে নিউক্লিয় বল যেটা আছে সেটা সবচেয়ে বেশি শক্তিশালী। এটি স্থির তড়িৎ আকর্ষণ বলের চেয়েও প্রায় কী বলবো 100 গুণ বেশি শক্তিশালী হয়। অল্প পাল্লার বল অর্থাৎ শর্ট রেঞ্জ বলা হয়। কেন? এই বলটি কেবল অত্যন্ত ক্ষুদ্র দূরত্ব যেরকম 10⁻⁻15 মিটারের মধ্যে কাজ করে, মানে খুব বেশি ডিস্টেন্স হবে না যে এখান থেকে অনেক দূরত্ব হবে, এখান থেকে অনেক ওরকম দূরত্ব নয়, এত সামান্য তুমি মেজার করতে পারবে না, মানে -10⁻⁻15 মিটার, ভাবো কত কম। নিউক্লিয়াসের বাইরে এর কিন্তু কোনো প্রভাব থাকবে না। এই তো গেল আধান নিরপেক্ষ। এই বল প্রোটন হতে পারে, নিউট্রন হতে পারে, নিউট্রন হতে পারে, সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে কাজ করে। এটি কণার আধানের উপর নির্ভর করে না। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা ভাবতে পারি যে প্রোটন হয়তো বিকর্ষণ করবে, কিন্তু না, এই ক্ষেত্রে কিন্তু অপোজিট ভার্সন, এরকম কিন্তু কোনো থিঙ্কিংই নাই। মানে প্রোটন আকর্ষণ, নিউট্রন আকর্ষণ হতে পারে, নিউট্রন আকর্ষণ হতে পারে, এই যে পজিটিভ মানে বিষয়গুলো এখানে আছে। আকর্ষণধর্মী বিকর্ষণধর্মী কি? সাধারণত দেখো এটি একটি আকর্ষণ বল, কিন্তু প্রোটন বা নিউট্রনগুলো যদি খুব বেশি কাছাকাছি চলে আসে, যেরকম 0.5, দেখো দেখো ইউনিটটা দেখো, ফেমটোমিটারের কম, তাহলে ভাবো কত ছোট ইউনিট, তখন এটি বিকর্ষণধর্মী হয়ে উঠে যেতে পারে এবং নিউক্লিয়াসটি চুপসে না যায়। যাই হোক, এরকম ঘটনা হতে পারে। 1 ইউনিট যেটা আছে সেটা হচ্ছে 931.2 মেগা ইলেকট্রোভোল্ট, যেটার মান। এবার আছে আইসোটোপ, সংখ্যা অনেক সময় দেয়, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ পরমাণু দুটো পরমাণু নিলাম, একটা এ একটা বি, তো এরও যতগুলো প্রোটন আছে, বিরও ঠিক ততগুলো প্রোটন আছে, মানে প্রোটন সংখ্যা সমান আছে, কিন্তু তাদের যে নিউট্রন সংখ্যা সেটা আলাদা। এবার এই কারণে কি হচ্ছে, তাদের ভর সংখ্যাটা আলাদা, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা। এই যে বিষয়টা, প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা আলাদা যাদের, তাদেরকে কিন্তু আমরা পরস্পর আইসোটোপ বলবো। যেরকম হাইড্রোজেনের 3টা আইসোটোপ হতে পারে, একটা হতে পারে কীরকম, একটা হতে পারে সাধারণ হাইড্রোজেন, একটা হচ্ছে কীরকম হতে পারে ডয়টোরিয়াম হতে পারে, একটা টাইটেরিয়াম হতে পারে, তাই তো টাইটেরিয়াম হতে পারে, 3টা হয়, একটা হচ্ছে 0, 1, 2 এই ফর্মেটে হয়। নিউক্লিয়াসের বন্ধন শক্তি বলছে, দেখো নিউক্লিয়াসের বন্ধন শক্তি যদি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে বাইন্ডিং এনার্জিকে যেটাকে বলে, নিউক্লিয়াসের বন্ধন এনার্জি বলতে বাইন্ডিং এনার্জি, এটার মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের যে টোটাল আকর্ষণ, মানে তাদের মধ্যে যে মিলিত যে, অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল, তারা যে থাকছে নিউট্রন প্রোটন, এই যে বিষয়টা হচ্ছে তার বাইন্ডিং এনার্জি। দেখো সেই পরিমাণ শক্তি যা একটি পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনগুলোকে একত্রে ধরে রাখতে সাহায্য করছে। অন্যভাবে বললে একটি নিউক্লিয়াসকে ভেঙে এর উপাদানগুলোকে, অর্থাৎ প্রোটন এবং নিউক্লিয়নগুলো একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে বন্ধন শক্তি বলে। এই তো গেল থিওরি। এখানে E=mc² কথা আবার বলা হচ্ছে। ভর ত্রুটি কি? দেখো একটি নিউক্লিয়াসের মোট ভর সবসময় এর ভেতরে থাকা প্রোটন যেটা রয়েছে এবং নিউট্রনগুলোর আলাদা আলাদা ভরের সমষ্টির চেয়ে কিছুটা কম। তার মানে একটা নিউক্লিয়াসের আমি ভর নিলাম, আচ্ছা নাও, তারপরে কী করলাম যে আলাদা আলাদাভাবে নেবো, মানে প্রোটনের ভরটা আলাদা নিলাম, নিউট্রনের ভরটা আলাদা নিলাম, দুটোকে কাউন্টিং করলাম, তো এই দুটো কিন্তু সময় আলাদা, মানে টোটাল ভরের তুলনায় কিন্তু একটু হলেও কিন্তু ত্রুটি বা একটু হলেও কিন্তু কম পাচ্ছি। এই যে দেখো পার্থক্য, এটা হচ্ছে ভর ত্রুটি বা মাস ইফেক্ট, আমরা ডিফেক্ট বলতে পারি, মাস ডিফেক্ট, যেটা ডেল দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর এটা কি ZMP প্লাস বলছে কি Mn মাইনাস বলছে M। আচ্ছা, নিউক্লিয়াসের স্থায়িত্ব কি? কোনো পরমাণুর নিউক্লিয়নের প্রতি বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে, সেই পরমাণু নিউক্লিয়াস তত বেশি স্থায়ী বা স্থিতিশীল হবে। তো টোটাল চ্যাপ্টারটা আমরা থিওরি পার্টটা জানি, কারণ থিওরি পার্টটা না জানলে কিন্তু প্রশ্নগুলো তুমি সেভাবে ক্লিয়ার করতে পারবে না ব্রেনে। তো তার জন্য থিওরি পার্টটা জেনে তারপরে প্রশ্ন আনসারে যাচ্ছি। শক্তির উৎস বলছে কি, যখন হালকা নিউক্লিয়াস যুক্ত হয়, যেরকম ফিউশন মানে কি দুটো পরমাণু আলটিমেটলি দুটো যুক্ত হচ্ছে, যেরকম A এবং B যুক্ত হচ্ছে হালকা, আর ভাঙন কীরকম, বিভক্ত কীরকম, অর্থাৎ দুটো ভেঙে আলাদা আলাদা তৈরি হয়ে যাচ্ছে, একটা ভেঙে আলাদা আলাদা তৈরি হয়ে যাচ্ছে। তো বলছে ভারী নিউক্লিয়াস ভেঙে যায়, যেরকম ফিউশন যেটা বলছি, তখন নতুন তৈরি হওয়া নিউক্লিয়াসের বন্ধন শক্তি আগের চেয়ে বেশি হলে বাড়তি শক্তি নির্গত হয়। এটাই পারমাণবিক বিদ্যুৎ বা নক্ষত্রের শক্তির মূল উৎস। যেরকম আমরা বলি না যে এই যে সূর্যের অপার একটা শক্তি, এখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, তাই না? তো তা সত্ত্বেও ওখানে আগুন মানে ওখানকার তাপ এখানে পাচ্ছি, তাহলে ভাবো নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজনের কতটা এনার্জি, তাই না? অদ্ভুত লাগে না? ওখানকার শক্তি এখানে হিটটা অনুভব করছি। তো এটাই হচ্ছে বিষয়। তো দেখো এখানে বলছিলাম ফ্যাজন সোডি, দেখো ফ্রেডরিক সোডি এবং ক্যাজমির ফ্যাজান স্বতন্ত্রভাবে এই সূত্রটি প্রদান করি। একটু আগে আমি কিন্তু এটা ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো তোমরা অনেকে আমার কাছে দীর্ঘদিন ধরে ক্লাস করছো, অনেক দিন ধরে তোমরা দাদা ক্লাসরুমে অ্যাড আছে। তোমরা জানো যে আমি অ্যানালাইসিসটা বেশি ভালোবাসি বা অ্যানালাইসিসটা করি আমি। তো প্রথম দিকে বা আমি অ্যানালাইসিসগুলো করি, দেখবা টোটালটা এর মধ্যে কভার হয়ে যাবে, থিওরি পার্টটা প্রবলেম থাকবে না। আর পরীক্ষার টাইম, তার জন্য আমি একটু স্পিডে করছি, কিন্তু এটা যদি আমি আরেকটু টাইম দিতে পারতাম না, তোমার মনে হয় পড়াও লাগতো না, একদম এখানে সব কিছু রেডি হয়ে যেত। তো তোমরা দীর্ঘদিন ধরে পড়ছো সেটা জানো। তো যাই হোক পরীক্ষার আগে চলো আমরা একটু রিভিশন করি, ব্রেনটাকে রিল্যাক্স করি, মানে যেন আমাদের রিভিশন করতে সুবিধা হয়। দেখো স্মরণ সূত্রের মূল কথা বলা হচ্ছে যে এখানে আলফা বিটা
আলফা এবং বিটা বিঘটন, মানে এই যে ভেঙে যাচ্ছে না সেটা। দেখো আলফা মানে আমরা সবসময় জানি সেটা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, মানে 2 4 যেটাকে বলা হয়, অর্থাৎ পরমাণু সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2 আর মাস নাম্বার হচ্ছে 4। এটা হচ্ছে কি প্লাস নাম্বারে কাউন্টিং করা হয়, তোমরা জানো। আর এখানে এইটাই বলা হচ্ছে, দেখো এখানে এটা যাই হোক হয়ে গেল, এগুলো জানো তোমরা। এবার বিটার ক্ষেত্রে কী হচ্ছে বলা যায়, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, মানে একটা কণার থেকে ধরো 92 আছে একটা কণার মান, মানে প্রোটন, একটা বিটা বেরিয়ে গেল, তাহলে কী হবে, 92-এর সাথে 1 যোগ করে দেবা, 93 হয়ে যাবে। কিন্তু তার ভর সংখ্যা যেটা মাস নাম্বার আছে সেটা কিন্তু সেম থাকবে। ফলে মৌলটি পর্যায় সারণীতে ঠিক এক ঘরে ডান দিকে সরে যায়। এটা তো পর্যায় সারণী, মানে কেমিস্ট্রির টপিক, পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিলের ব্যাপারটা বলছে এখানে, যাই হোক আমাদের ফিজিক্স, তো যাই হোক কেমিস্ট্রি চিন্তা করলে আপনি। নাম্বার গামা বিঘটনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, গামা রশ্মি হলো উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎচুম্বক তরঙ্গ। আচ্ছা, একদম সিম্পলভাবে বোঝো, একটা পরমাণু থেকে আলফা কণা বিটা কণা বেরোলো, আলফা কণা বেরোলো, তাও তার শক্তির কোনো পরিবর্তন হলো না। মানে ধরো একটা বাচ্চা ছিল, প্রচণ্ড বদমাইশ ছিল, সারাদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তো দেখবা দৌড়াদৌড়ি করতে করতে একটা সময় কী করলো, ঘরের মধ্যে সব কিছু ভেঙে ঠেঙে শুয়ে পড়ছে, হয়তো টয়লেটও করে দিচ্ছে, দিয়ে এটিয়ে এখানে পড়ে আছে। এই তো বিষয়, দেখবা যখন এনার্জি লেস হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাটা কোনো একটা ঘরের কোণে বসে পড়ে আছে। এমনকি তুমি আমিও তাই, প্রচণ্ড এনার্জি লেস হলে আমরা তখন বিছানার মধ্যে একটা সাইডে ঘুমছি। তো একটা পরমাণুর ক্ষেত্রে কি হয়তো প্রচুর এনার্জি আছে, আলফা বেরোলো তাও এনার্জি কমলো না, মজাদার ট্রিক্স দেখো, আলফা বেরোলো তাও এনার্জি কমলো না, বিটা বেরোলো তাও কমলো না, এবার গামা লাস্ট পজিশনে বেরিয়ে একটু দেন কমায় দিয়ে স্থায়ী বানায় দিয়ে চলে গেল। তো এই হলো বিষয়গুলো। তো গামাটার ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ভর বলো, তারপর পরমাণুর সংখ্যা, এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমি কিন্তু ফার্স্টে অ্যানালাইসিস করে দিলাম না যে কোনো চেঞ্জ হবে না। তো তেজস্ক্রিয় বিকিরণের সূচকীয় সূত্র তো বলছে যে মূলত কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হওয়ার হার ব্যাখ্যা করে। মানে একটা পদার্থ আছে, ধরো সাপোজ তার 10 গ্রাম ওজন আছে, সেটা 2 গ্রামে হলো বা 5 গ্রামে পরিবর্তন হয়ে গেল বা 3 গ্রামে চলে আসলো। এই যে ক্ষয় যে হচ্ছে, আমরা বিঘটন সূত্র পড়বো, তারপরে অর্ধায়ু পড়বো, হাফ লাইফ পড়বো এই চ্যাপ্টারটা, তাই না? ধরা যাক শুরুতে যখন শূন্যটায় মানে স্টার্টিংয়ে কোনো তেজস্ক্রিয় পদার্থ পরমাণু সংখ্যা যেটা হচ্ছে N0, কিছু সময় টি পার হওয়ার পর যদি অবিঘটিত পরমাণুর সংখ্যা হয় N, মানে প্রথমে ছিল N0, পরে চেঞ্জ হয়ে সেটা N হয়ে গেল, তাহলে আমরা এই সূত্র অনুসারে কী বলতে পারি যে N = বলতে পারি N0 e⁻⁻ λt। এই যে সূত্রটা কেন দরকার, এই সূত্রের উপর অঙ্কও থাকে, প্রমাণও আসে। N হচ্ছে কি বর্তমানে আবিষ্ট বা অবগঠিত পরমাণুর সংখ্যা, N0 হচ্ছে কি শুরুতে থাকা পরমাণুর মোট সংখ্যা, আর ই বলতে একটি ধ্রুবক যাকে আমরা বলা হয় নেপিয়ার বেস, যার মান হচ্ছে 2.718, মনে রাখবা। আর ল্যামডা কি ক্ষয় ধ্রুবক বা বিঘটন ধ্রুবক বলতে পারে। টি হচ্ছে কতটা সময় কাটলো অতিবাহিত সময়। এই সূত্রের মূল বৈশিষ্ট্য দেখো, আমরা বলতে পারি যে সূচকীয় হ্রাস, পরমাণুর সংখ্যার সময়ের সাথে সাথে সূচকীয় হারে কমতে থাকে। এটি কখনো হুট করে শেষ হয়ে যায় না, বরং ধীরে ধীরে, মানে ভাবো না এখনই শেষ হয়ে যাবে, এটা টাইম তো সব কিছুতে লাগে, অসীম সময়। তাত্ত্বিকভাবে দেখো আমরা চিন্তা করতে পারি যে 100 গ্রাম কোনো পদার্থ আছে, সেটা 50 গ্রাম হলো, তার একটা টাইম গেল, তারপর 25 গ্রাম, তারপর 12.5 গ্রাম, তারপরে 6.75 গ্রাম, এভাবে কিন্তু কমতে একদম শেষ হয়ে যায় না। বাকিটা যে 0.001 যদি আসতে যায় না, অনেক 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 সময় লেগে যায়। বিঘটন ধ্রুবক অর্থাৎ ল্যামডা, প্রতিটি তেজস্ক্রিয় মৌলের নিজস্ব একটি ক্ষয় ধ্রুবক থাকে। এই মান যত বড় হবে মৌলটি তত দ্রুত ক্ষয় হবে, মানে খুব তাড়াতাড়ি হবে। অর্ধায়ুর সাথে সম্পর্ক, এই সূত্র থেকে আমরা অর্ধায়ু অর্থাৎ হাফ লাইফ বের করতে পারি। অর্ধায়ু হলো সেই সময় যখন কোনো পদার্থের মোট যে পরিমাণটা আছে সেটা কী হবে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক বলতে সেটা ছিল কি বলতো, ছিল হচ্ছে 100 গ্রাম হয়ে গেল হাফ, অর্থাৎ 50 গ্রাম। এই যে অর্ধায়ু ব্যাপারটা, এই অর্ধায়ু করে বলি অর্ধেক হয়ে যাওয়া পদার্থটা। কোনো তেজস্ক্রিয় উৎস থেকে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভেঙে যাচ্ছে তাকে ওই উৎসের সক্রিয়তা বলা হয়। অর্থাৎ কতগুলো ভেঙে যাচ্ছে সেটা হচ্ছে তার অ্যাক্টিভিটি বা সক্রিয়তা বলতে পারি। সক্রিয়তা মূলত দুটি বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে পরমাণুর সংখ্যা, ওই মুহূর্তে তেজস্ক্রিয় পদার্থে মোট কতগুলো অবঘটিত পরমাণু আছে তার উপর, আর বিঘটন ধ্রুবক যেটা রয়েছে সেটা, অর্থাৎ ওই নির্দিষ্ট মৌলটির ক্ষয় হওয়ার প্রবণতা বা হার কত। যদি কোনো সময় অবিঘটিত পরমাণুর সংখ্যা N এবং বিঘটন ধ্রুবক ল্যামডা হয়, তবে সক্রিয়তা এবং এর মধ্যে সম্পর্ক কী বলতে পারি, λN, মনে রাখবে। সক্রিয়তার একক, এটা বেকারেল এককে মাপা হয়। বেকারেল এককটা কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখা যায়। বেকারেল বলতে কী বুঝো, যদি কোনো উৎস থেকে প্রতি সেকেন্ডে একটি পরমাণু বিঘটিত হয় তাকে বেকারেল বলবো। যাই হোক, আর 20 সম্পর্কটা পড়ে রাখবা। এবার 120 মানে হচ্ছে 3.7 × 10⁻10 বেকারেল, যেটা সম্পর্ক রয়েছে। রাদারফোর্ড এককেও মাপা হয়, সেটা দেওয়া হলো। নিউক্লিয় বিভাজন, তো নিউক্লিয় বিভাজন মানে কি, যে প্রক্রিয়া কী হচ্ছে, একটি ভারী নিউক্লিয়াস কী হচ্ছে 2 বা ততোধিক হালকা নিউক্লিয়াসে বা 2 বা ততোধিক কী হচ্ছে নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে কিন্তু এই ভাঙার জন্য কিন্তু তোমাকে একটা নিউটন দিয়ে কিন্তু ট্রিগার করতে হবে, ঠিক আছে? নিউটন দিয়ে কোনো একটা ভারী নিউক্লিয়াসকে ট্রিগার করলে সেটা কয়েক ঘন্টা ভেঙে যাচ্ছে। এই যে ভাঙার যে প্রক্রিয়া, এই যে ভেঙে যাচ্ছে, এটাকে কিন্তু বলবো নিউক্লিয় বিভাজন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। কী ঘটে, একটি ভারী নিউক্লিয়াস যেমন ধরো ইউরেনিয়াম 235 হতে পারে, তো ভেঙে দুটি ছোটো ছোটো নিউক্লিয়াস তৈরি হয় এবং সাথে 2 থেকে 3টি নিউটন এবং প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি তৈরি হয়। এনার্জি নর্মাল এনার্জি, অনেক বড় একটা শক্তি। ব্যবহার কি, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর বলতে পারমাণবিক বোমা প্রক্রিয়ায় কিন্তু ব্যবহার করা হয়।
সিঙ্গল বিক্রিয়া। দেখো এটা কিন্তু একটা চেন রিয়াকশন করা হয়। প্রথম থেকে সায়েন্টিস্টরা খুব একটা নিউক্লিয়াসের ব্যাপারে যদি বলো কি না একটা রিস্ক ছিল, যে তারা ভাবছিল যে যদি চেন রিয়াকশন কোনো কারণে হয় তাহলে আমাদের চার সাইডে যে অ্যাটমসফিয়ার যেটা আছে না, কীরকম ধরো চেন রিয়াকশন কী হয়, একটা ভাঙলো তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, তার থেকে আরেকটা, মানে ভাঙতে 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 যাবে। তো প্রথম থেকে সায়েন্টিস্টরা এটা অ্যালাউ করেনি। টোটাল ওয়ার্ল্ডের যত সায়েন্টিস্ট ছিল, সোসাইটি ছিল, বলে যদি চেন রিয়াকশন হয় তাহলে তো কী হবে, ভাঙতে ভাঙতে দেখা গেলো আমাদের অ্যাটমসফিয়ারকে প্রেশার দিয়ে দিল, আমাদের অ্যাটমসফিয়ারে এই রিয়াকশনটা হয়ে গেলো, তাহলে আমাদের অ্যাটমসফিয়ার তো ভেঙে শেষ হয়ে যাবে, তাহলে আমাদের ওয়ার্ল্ড তো কিছু থাকছে না। তো তার দিকে কিন্তু এটা করা হয়নি। তো প্রথম দিকে নিউক্লিয়ারে যত বোমা টোমা ফাটানো হয়েছে বা রিয়াকশন বা এই যে রিসার্চগুলো করা হয়েছে কিনা, মানে এক্সপেরিমেন্ট যেটাকে বলা হয়, সবটা কিন্তু লুকায় লুকায় করা হয়েছে। তুমি বিভিন্ন জায়গায় এই তথ্যগুলো জানবা, যেগুলো লুকায় লুকায় করা হয়েছে। তো পরবর্তীকালে দেখা গেছে এরকম কোনো কিছু হচ্ছে না, তারপরে এটা তো এখন প্রচুর পরিমাণে করা হচ্ছে, যদিও ভালো না, কারণ পরিবেশ কেন সব কিছুর পক্ষেই কিন্তু এটা ক্ষতিকারক। নিউক্লিয়াস সংযোজনকে দেখো যে প্রক্রিয়ায় একাধিক মানে দুটো তিনটে বা তার থেকে বেশি হালকা যে নিউক্লিয়াসগুলো আছে, অর্থাৎ পরমাণু যেগুলো আছে, পরমাণু নিউক্লিয়াস, সেগুলো কী হচ্ছে একত্রিত বা সংযোগ করে কী করছে একটা ভারী নিউক্লিয়াস গঠন করছি, এবং তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হচ্ছে। সেই প্রক্রিয়াকে বলবো নিউক্লিয়াস সংযোজন। কী ঘটে, দুটি হালকা নিউক্লিয়াস যেমন ধরো হাইড্রোজেন আর আইসোটোপ আছে, দুটোকে যুক্ত করে প্রচণ্ড তাপ আমরা কী করছি প্রেশারাইজ করে একটা কী করছি সাধারণত একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছি। ঠিক আছে, এর ফলে কিন্তু প্রচুর শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার বিভাজনে যে শক্তি উৎপন্ন হবে, নিউক্লিয়ার সংযোজনের তার থেকে অনেক বেশি গুণ শক্তি উৎপন্ন হবে। যেরকম সূর্য বলো, অন্যান্য গ্রহ নক্ষত্র বলো, এই যে এখানকার গ্রহ তো না, নক্ষত্র অ্যাকচুয়ালি সূর্যের মতো অন্যান্য নক্ষত্রতে যে আলো, যে সূর্য এত দূরে আছে 15 কোটি কিলোমিটার, ওখান থেকে তাপ এখানে পৌঁছাচ্ছে, এটা কিন্তু নিউক্লিয়ার ফিউশন ঘটার জন্য। তাহলে ভাবো কী পরিমাণ শক্তির এখানে কথা বলা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার, বিভিন্ন রকম রোগ নিরাময় হতে পারে, এগুলো কাজে ব্যবহার করা হয়। কৃষিকাজে ব্যবহার, যেমন ফলন বৃদ্ধির কাজে, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, কীরকম ফসলের উপর তেজস্ক্রিয় প্রভাব পরীক্ষা করে উন্নত মানের বীজ, কীটপতঙ্গ, তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ক্ষতিকারক কীটপতঙ্গ বন্ধ করা, যাতে তারা বংশবৃদ্ধি করতে না পারে। পুষ্টি শোষণ, ফসফরাস 32 ব্যবহার করে দেখা যায় উদ্ভিদ মাটি থেকে কী পরিমাণ তারা সার বা পুষ্টি গ্রহণ করছে, এই যে বিষয়। আরও খাদ্যের সংরক্ষণ বলতে পারো, শিল্প কারখানায় ব্যবহার করতে পারো, যেরকম ফাটল নির্ণয়, স্তরের ঘনত্ব পরিমাপ, বয়স নির্ধারণ, যেরকম কার্বন 14 বলে একটা আইসোটোপ আছে, তাই না, কার্বন ডেটিংয়ের মাধ্যমে কোনো একটা পুরাতন বলে কোনো একটা কঙ্কাল বা কোনো একটা বলা হচ্ছে যে গাছ, কোনো একটা মাটির পাত্র বা কোনো একটা স্থাপত্য, সেটার বয়স নির্ণয় করা হচ্ছে কার্বন ডেটিংয়ের মাধ্যমে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এইচএস সেমিস্টার 4 ফিজিক্সের জন্য, মানে এই চ্যাপ্টারের কোন প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, সে তুমি সব কিছু বলতে পারো। এখানে যা আছে না, দুর্ধর্ষ লেভেলের নোট আছে। আইসোটোপ কাকে বলে একটু আগে ব্যাখ্যা করলাম, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউটন সংখ্যা সমান, তাদের একে অপরের আইসোটোপ না আইসোটোন বলা হয়। প্রোটন সংখ্যা আলাদা হবে কিন্তু নিউটন সংখ্যা এক, তাদের বলবো আইসোটোন। নিউটন আইসোটোন এইভাবে মাথার মধ্যে টিক্স থাকবে, কারণ গুলিয়ে যাওয়ার একটা চান্স থাকে। উদাহরণ সিলিকন, ফসফরাস, দেখো এক্ষেত্রে 14, 15, এবার 30, 31 বলছে। সালফার, এই যে দেখো এগুলো আছে, এদের ক্ষেত্রে যদি বিয়োগ করো তাহলে আমাদের কিন্তু 16 আসবে হচ্ছে নিউটন সংখ্যা। এটা বিয়োগ করে দেখতে লাগবে। হ্যাঁ, ওই তো উপরেরটা থেকে নিচেরটা আর বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। দেখো 15 থেকে 31 আর 30 থেকে 14 বিয়োগ করে 16 আসছে। নেক্সট, বিটা ক্ষয়ের সমীকরণটি লেখো, নিউটনটিকে শনাক্ত করা দুঃসাধ্য কেন। বিটা ক্ষয়ের সমীকরণ ও নিউটন, দেখো বিটা ক্ষয়ের সমীকরণ বলতে পারি যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন একটি বিটা কণা অর্থাৎ ইলেকট্রন নির্গত হয়, তখন নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড 1 একক বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যা এ অপরিত থাকে। সমীকরণটি হলো, দেখো এই যে নর্মাল একটা বিষয় কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে এক্স বলতে জনক নিউক্লিয়াস, ওয়াই বলতে দুহিতা নিউক্লিয়াস, আর এখানে দেখো নির্গত বিটা কণা বা ইলেকট্রন। বিটা ক্ষয়ের সময় নির্গত একটি আধানহীন অতি ক্ষুদ্র কণা নিউট্রনকে অর্থাৎ অ্যান্টি নিউট্রনকে শনাক্ত করার অত্যন্ত কঠিন, কারণ এটা এর সঙ্গে সঙ্গে এক্সট্রা করে দেওয়া হলো, কারণ ফিজিক্সে না রিসেন্ট কোশ্চেন চিন্তাগুলো ডিফেন্স লেভেলের ক্রিয়েটিভ কোশ্চেন দিচ্ছে, নর্মাল গদ ধরা কোশ্চেনটা। তার জন্য যত এক্সপ্লেনেশন সম্ভব আমি করার চেষ্টা করবো, আর তোমরাও যতটা পড়া দরকার পড়বা, কারণ প্রশ্ন ক্রিয়েটিভ লেভেলের, একটু ডিফারেন্স লেভেলের ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখো আধানহীনতা, নিউটনের কোনো বৈদ্যুতিক আধান নেই, তাই এটি তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, কোনো পরমাণুকে আয়নিত করে না। অতি ক্ষুদ্র ভর, এদের স্থির ভর প্রায় শূন্যের কাছাকাছি মানে জিরোর কাছাকাছি ধরা হয়। এদের উপর মহাকর্ষ বলের প্রভাব নেই বললেই চলে। দুর্বল মিথস্ক্রিয়া, এরা পদার্থের সাথে সাথে কী বলছে যে কোনো বিক্রিয়া করে না বললেই চলে। এরা এতটা বেদন ক্ষমতা সম্পন্ন যে কয়েক আলোকবর্ষ পুরু সিসার পাতের মধ্যে দিয়েও কোনো বাধা ছাড়াই চলে যেতে পারে। বাবা, সেই ব্যাপারটা বলছে তো। এবার আলফা বিটা গামা রশ্মির তুলনা একটু আগে বললাম, কী বললাম বলো তো, আলফা রশ্মি দ্রুতগামী, বলছে যে আলফা রশ্মি এটা দ্রুতগামী ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াসের সূত্র, মানে এটা কিন্তু পজিটিভ। আর বিটার ক্ষেত্রে কী বলছে, এটা হচ্ছে দ্রুতগামী ইলেকট্রন, আর গামার ক্ষেত্রে তো বলছে যে আধানহীন ভরহীন। তো এই হলো বিষয়। আর দেখো আধান যদি বলি তাহলে আলফার আধান হচ্ছে +2 আর বিটার হচ্ছে -1, আর গামার ক্ষেত্রে নেই। এবার আছে তেজস্ক্রিয় বিকিরণের সূত্র।
দেখো কোনো নির্দিষ্ট সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের বিঘটনের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যা সমানুপাতিক, যেটা আমরা n=n0 e⁻⁻λT। দেখো একটু আগে আমরা পড়লাম ব্যাখ্যা, লেখচিত্র থেকে দেখা যায় যে সময় বৃদ্ধির সাথে সাথে পরমাণুর সংখ্যা সূচকীয় হারে অর্থাৎ এক্সপোনেনশিয়াল হারে কমতে থাকে, কিন্তু তাত্ত্বিকগতভাবে কি বলছে যে তা কখনো শূন্য হয় না। ঠিক আছে, নিউক্লিয়াসের ভর সংখ্যা এর সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তন লেখচিত্র আঁকো। এই লেখচিত্র থেকে নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করো। HS 18-তে এসেছিল। তো দেখো এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, একদম ইজি একটা লেখচিত্র, দেখে নাও, কিচ্ছু তো নেই, দেখে নাও। এবার দেখো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যেটা আছে BE/A এবং এর ভর সংখ্যার এই লেখচিত্র নিচে আলোচনা করা হলো। তো লেখচিত্র থেকে স্থায়িত্বের ব্যাখ্যা যদি বলি, দেখো সর্বোচ্চ স্থায়িত্ব লেখচিত্র লোহার, যেরকম লোহা যেটা বলছে Fe56 এর জন্য বন্ধন শক্তি সবচেয়ে বেশি প্রায় 8.8 মেগা ইলেকট্রোভোল্ট হতে পারে, তাই এটি সবচেয়ে স্থায়ী। মাঝারি ভর সংখ্যা যাদের ভর সংখ্যা 30 থেকে 170-এর মধ্যে তাদের বন্ধন শক্তি বেশি এবং তারা যথেষ্ট সুস্থিত হতে পারে। তারপরে কি বলছে দেখো এরপরে যে হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে বলছে দেখো যাদের ভর সংখ্যা খুব কম তারা সুস্থিত হতে নিউক্লিয় সংযোজন ঘটায়, এবং ভারী নিউক্লিয়াস যাদের ভর সংখ্যা খুব বেশি যেমন ইউরেনিয়াম তাদের বন্ধন শক্তি কম হয়, তারা স্থায়িত্ব পাওয়ার জন্য নিউক্লিয় বন্ধন বিভাজন ঘটায়। এই তো গেল বিষয়। নিউক্লিয় বিভাজন কাকে বলে? যে নিউক্লিয় বিক্রিয়ায় একটি ভারী পরমাণু নিউক্লিয়াসকে, যেমন ইউরেনিয়াম 235 কি বলছে যে ধীরগতি সম্পন্ন কোনো নিউট্রন তারা আঘাত করলে সেটা 2 বা 4 থেকে বেশি কণায় বিভাজিত হয়ে যাচ্ছে এবং তার ফলে বিপুল পরিমাণে একটা শক্তি উৎপন্ন করছে, তাকে বলে নিউক্লিয় বিভাজন। এবার হচ্ছে ভর এবং শক্তির তুল্যতা সূত্র। এখানে ভর তুল্য সূত্রতে কী বলা হচ্ছে? বিজ্ঞানী আইনস্টাইন কি বলেছিলেন যে ভর সাধারণ শক্তিতে এবং শক্তি সাধারণ ভরে ট্রান্সফার বা কনভার্ট হতে পারে, মানে একে অপরের মধ্যে কিন্তু কনভার্ট হতে পারে, কিন্তু কোনোটাই কিন্তু আমরা বলতে পারি যে এই দেখো বিলুপ্ত, এখানে বলছে যে কোনো পদার্থের ভর বিলুপ্ত হলে তা আলটিমেটলি কিন্তু শক্তি বা এনার্জিতে কিন্তু কনভার্ট হবে। আইনস্টাইনের সমীকরণটা কী ছিল? দেখো = ব্যাখ্যা করে দেওয়া হলো। নেক্সট আছে পরমাণুর ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয় কণা প্রতি বন্ধন শক্তির পরিবর্তনে লেখচিত্র অঙ্কন করো এবং এই লেখচিত্র সুস্থির ও অস্থির অঞ্চল দুটি চিহ্নিত করো। দেখো 15তে এসেছিল পরমাণু স্থায়িত্ব বুঝতে এই লেখচিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে লেখচিত্রটা অঙ্কন করা হয়নি। সুস্থির অঞ্চল লেখচিত্রের মধ্যবর্তী অংশ যেখানে ভর সংখ্যা এরকম আছে, আর অস্থির অঞ্চল যেখানে হালকা নিউক্লিয়াস থাকবে যেটা <30 হবে, তো ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে এটা হবে। দেখো একটু পড়ে নাও এখানে। এবার তেজস্ক্রিয় মৌলের অর্ধা এবং বিঘটন ধ্রুবক বলতে কী বোঝো? এদের মধ্যে সম্পর্ক। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলছে যে সময়ে কোনো তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণু সংখ্যার ঠিক অর্ধেক পরিমাণ বিঘটিত হয়, তাকে ওই মৌলের অর্ধ হয়, মানে টোটালটা যত ছিল, একটু আগে বললাম যে 100 ছিল, অর্ধেক হয়ে গেলো 50। এই তো এটাই বিঘটন ধ্রুবক। কি কোনো তেজস্ক্রিয় পদার্থের একক সময়ে বিঘটিত হওয়ার সম্ভাবনাকে তার বিঘটন ধ্রুবক বলে, মানে কতটা বিঘটিত হচ্ছে। এই সম্পর্ক কি? T=0.693 / λ। T=0.693 / λ। এই রিলেটেড প্রচুর অঙ্ক করতে লাগে, তোমাদের উচ্চ মাধ্যমিকে ইম্পর্টেন্ট, এমনকি যেই নিটের জন্য এই অঙ্কগুলো আসে। এরপরে 10 নম্বর, একটি তেজস্ক্রিয় পদার্থ সক্রিয়তার সংজ্ঞা দাও এবং এর SI একক। এগুলো সব কিন্তু আগেই পড়া হয়ে গেল। কোনো তেজস্ক্রিয় পদার্থ প্রতি সেকেন্ডে বিঘটনের হারকে তার সক্রিয়তা বলে। SI একক কী বলছে? যে বেকারেল। নিউক্লিয়ার রিঅ্যাক্টর কি? দেখো এটি এমন একটি যন্ত্র যেখানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া অর্থাৎ কন্ট্রোল চেন রিয়াকশন যেটাকে বলছি মাধ্যমে নিউক্লিয় শক্তিকে তাপ শক্তিতে এবং পরবর্তীতে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। কার্যপ্রণালী এখানে মডারেটর অর্থাৎ যেটাকে ভারী জল বা আমরা বলতে পারি যে অনেক সময় গ্রাফাইটও ইউজ করে, যাই হোক, যে নিউটনের গতি কমানো এবং কন্ট্রোল রড যেটা ক্যাডমিয়াম বা বোরন দিয়ে কী করছে? যে অতিরিক্ত নিউটন শোষণ করে এবং বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। যাই হোক, ব্যবহার প্রধানত বিদ্যুৎ উৎপাদন এবং গবেষণার কাছে কিন্তু কী বলছে? যে তেজস্ক্রিয় আইসোটোপ তৈরিতে ব্যবহার করা হয়। এইগুলো হচ্ছে ব্যবহার। টোটালটা হয়ে গেল না ব্যাখ্যা। 15 নম্বর, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটি ব্যক্ত করো, এর গাণিতিক রূপটি লাগো। কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পদার্থের বিঘটনের হার ওই সময় উপস্থিত অবিঘটিত পরমাণুর সংখ্যা সমানুপাতিক, মানে ভেরিজেশন আমরা বলতে পারি সমানুপাতিক, অর্থাৎ বলতে পারি n=n0 e⁻⁻λT, তাই না? যেখানে n0 হচ্ছে কি প্রাথমিক পরমাণু সংখ্যা, n বলতে t সময় পর অবশিষ্ট পরমাণু সংখ্যা। এবার হচ্ছে 13 নম্বর প্রশ্ন। কেমন প্রিপারেশন চলছে? রিল্যাক্স তো? রিল্যাক্স তো পড়ো। পরীক্ষাটা হয়ে গেলে তো সেই মজা না, এখানে ওখানে ঘুরতে যাওয়া, কত কিছু, সারাদিন রাত ঘুমানো, খালি পরীক্ষাটা হোক, ঘুম ওই দিনকার সবার আগে ঘুম ভাঙবে দেখবা। এখন প্রচুর প্রেশার হচ্ছে তো তার জন্য তাড়াতাড়ি ঘুম পাচ্ছে। আমি লক্ষ্য করে দেখছি যখন পরীক্ষা হয়ে যায় কিনা তার পরের দিনকে ভাবি যে অনেক ঘুমাবো, ওই পরের দিনকে দেখা যায় আরও সবার থেকে তাড়াতাড়ি ঘুম ভাঙছে, সকাল 5টা-6টার সময় দেখা ঘুম ভেঙে গেছে, সারাদিন আর কাটে না, তাই না? তো অনেকের অনেক জায়গায় প্ল্যানিং আসছে ঘুরতে যাওয়া, এই আমাকেও নিয়ে যাবে কিন্তু ঘুরতে, যেখানেই যাবে আমাকেও সাথে নিয়ে যাবে। ওকে চলো 13 নম্বর, কারণ তোমাদের সাথে সাথে তো আমিও পড়ছি, তাই না? পরীক্ষা দেবা তোমরা, কিন্তু আমিও তো পড়ছি, তো তোমাদের পরীক্ষা অনেক বেস্ট হবে, চিন্তা করো না, মন দিয়ে পড়ো, আর যত রিল্যাক্স থাকবে তত ভালো, কারণ তুমি টোটালটা পড়ছো জানো, বা সেটাকে রিফ্লেকশন অর্থাৎ সেটাকে খাতার মধ্যে করতে লাগবে, লিখতে লাগবে, তার জন্য মনটাকে শান্ত রাখো, দেখো পারবা, রিল্যাক্স বেটা, রিল্যাক্স, পারবে। 13 নম্বর, চুম্বক ক্ষেত্রে বিটা কণার পথের বক্রতা আলফা কণা অপেক্ষা বেশি থাকে কেন?
17তে এসেছিল। দেখো চুম্বক ক্ষেত্রে কোনো আধানযুক্ত কণার বক্রপথের ব্যাসার্ধ, যেটা আমরা ওই যে অভিকেন্দ্রিক অপকেন্দ্রিক বল এবং তার সাথে সাথে তোমার ওই যে mv² বাই সম্ভবত কিউবি, হ্যাঁ এই যে সূত্রটা আছে ব্যাসার্ধ আর এর সাপেক্ষে, সেটা আলফা কণার তুলনায় বিটা কণার ভর যেটা m অনেক কম, যদিও বিটা কণার আধান কম কিন্তু ভরের ব্যাপক হ্রাসের কারণে এর ভরবেগ ও আধানের অনুপাত যেটা mv/q অর্থাৎ আলফা কণার চেয়ে কম হয়, ফলে বিটা কণার পথের ব্যাসার্ধ কম অর্থাৎ বক্রতা বেশি হয়। জাস্ট ইসের ব্যাপারে গেল। 14 নম্বর, নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, ব্যাখ্যা করো। দেখো একটা নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে যে পরিমাণ শক্তি দরকার সেই শক্তিটা অন্য কোনো কিছুর থেকে পাওয়া যায় না, এবং সেই শক্তিটা একমাত্র নিউক্লিয় বিভাজন ঘটালে পারে ওটার পূরণ করতে পারে। মানে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য যে শক্তি দরকার সেটা আমরা অন্য কোনো সিস্টেম থেকে পাচ্ছি না দেখে আমরা কী করব, আমরা অবশ্যই নিউক্লিয় বিভাজনের সাহায্য নেব, কারণ নিউক্লিয় বিভাজনে কিন্তু সেই শক্তিটা আলটিমেটলি পূরণ করে। দেখো বলছে 10⁷ থেকে 10⁸ কেলভিন তাপমাত্রা, ভাবো কত। পৃথিবীতে সাধারণত কোনো উপায়ে এই অতি উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা সম্ভব নয়, একমাত্র নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতে এই পরিমাণ বিপুল তাপ উৎপন্ন হয় যা সংযোজন শুরু করার জন্য প্রাথমিক শক্তি যোগায়। আচ্ছা গেল। এবার আসছে 15 নম্বর, বলছে যে r=r0 এর 1/3, যেখানে r0 ধ্রুবক, এই ভর সংখ্যা আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এই সম্পর্ক ধরে নিয়ে দেখো যে নিউক্লিয় ঘনত্ব ভর সংখ্যা এর উপর নির্ভর করে না। আচ্ছা এখানে কিন্তু প্রচুর অঙ্ক হয় t½ দিয়ে, দেখবা যে 1/8, 1/4, 1/16, বুঝতে পারতো যে t½ দিয়ে পরিমাণ দিয়ে ওই টাইপের কিছু অঙ্ক, একদম ইজি অঙ্ক, সেগুলো এটাতে কভার করা হয়নি, সেগুলো তোমরা বিভিন্ন বই টইতে পেয়ে যাবে। একদম ইজি টাইপের কিছু কনসেপ্টের অঙ্ক থাকলো, অবশ্যই সেগুলো কভার করে নিও, কয়েকটা প্যাটার্ন দেখে নিও, হ্যাঁ। আর নিউক্লিয়াসের যে বয়স নির্ধারণের যেটা আছে অর্ধায়ু, সেই রিলেটেড কিছু নিউমেরিক্যাল আছে, কিছু প্র্যাকটিস করে নিও, হ্যাঁ। দেখেন আমরা লিখবো যে আমরা যদি নিউক্লিয়াসের ভর m=a/mn, তো এখানে বলছে mn একটি নিউক্লিয়নের গড় ভর। নিউক্লিয়াসের আয়তন v=4π/r³, যেটা আছে ওই যে আমরা ক্লাস 9-10 পড়তাম না, এটা গোলকের ক্ষেত্রে টোটালটা আয়তন যেটা সেটা, তো 4/3πr যেটা আছে দেখো এখানে আর এর মান যেটা, সেই আর এর মানগুলো এখানে জাস্ট মানগুলো পুট করে দেবো, এখানে পুট করলে দেখো আমাদের এরকম একটা রেজাল্টে চলে আসলো। ওকে, হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রশ্ন 16 নম্বর, কোনো নিউক্লিয়াসের ভর হ্রাস এর সংজ্ঞা দাও, এটি নিউক্লিয়াসের বন্ধন শক্তির সঙ্গে কীরূপ সম্পর্কিত, অথবা ভর ঘাটতির সংজ্ঞা দাও। 8 এবং 15 ছিল। নিউক্লিয়াসের উপাদানগুলোর কি বলেছে দেখো, যে প্রোটন নিউট্রন পৃথক ভরের সমষ্টি গঠিত এবং নিউক্লিয়াসের প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য দেখা যায় তারকে ভর শক্তি। আমি একটু আগে বললাম না যে একটা নিউক্লিয়াসের ভর আমরা চিন্তা করলাম, পরবর্তী গেলে কি প্রোটন এবং নিউট্রন যেটা আছে দুটোকে ভর ক্যালকুলেট করলাম, তো দুটোর মধ্যে কিন্তু একটা হ্রাস বা কম বেশি পাবো, সেটা হচ্ছে এটা বলতে পারি। দেখো এটা ইবি দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে ∇m²। তো এই হারিয়ে যাওয়া ভরই শক্তিতে রূপান্তরিত হয়ে নিউক্লিয়াসকে আটকে রাখে। যাই হোক, এরপরে কিছু অঙ্ক দিলাম, এই টাইপের অঙ্ক তুমি প্রচুর পাবা, এবং ইজি টাইপসের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করো, প্রচুর নিউমেরিক্যাল এখানে আছে এবং ইজি চ্যাপ্টার, এটা নিউমেরিক্যালগুলো ইজি প্র্যাকটিস করে নিও, হ্যাঁ। দেখো বলছে যে কার্বন 14 যেটা আছে 6 এর অর্ধায়ু 5700 এ বছর বলতে কী বোঝায়? এর অর্থ হলো তেজস্ক্রিয় কার্বন 14 এর কোনো নমুনার অর্ধেক, অর্থাৎ যে পরিমাণ দিছো সেই পরিমাণ অর্ধেক হতে বা বিঘটিত হতে 5700 বছর সময় লাগবে, অর্থাৎ 5700 বছর, ভাবো। এরপর আছে 2 প্রশ্ন আরেকটা আছে দেখো 17তে আসা, এক্স ও ওয়াই দুটি তেজস্ক্রিয় মৌল এবং এদের প্রাথমিক পরিমাণ পরমাণুর সংখ্যা সমান, এদের অর্ধায়ু যথাক্রমে 1 আওয়ার এবং 2 আওয়ার হলে 2 আওয়ার পরে এদের ভাঙন হারের অনুপাত কত হবে? এই টাইপের একটা অঙ্ক দিলাম, কিন্তু প্রচুর প্যাটার্ন কিন্তু এখানে আছে, ওই প্যাটার্নগুলো ফলো করবে যেগুলো আমি বলছি, হ্যাঁ। অনেক সময় বলতে পারি যে একটা পদার্থ থেকে দুটো আলফা বিটা কণা বেরোচ্ছে, তাই আমি বলে দিচ্ছি এগুলো। এখানে দেখো এক্স ও ওয়াইয়ের প্রাথমিক পরিমাণ সংখ্যা সমান, যেটা n0 অর্ধায়ু 1 ঘন্টা, ওয়াইয়েরটা যেটা 2 ঘন্টা বলছে, 2 ঘন্টা পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা যেটা হচ্ছে 2 ঘন্টা, মানে দুটি অর্ধায়ু, তাই অবশিষ্ট পরমাণু হবে প্রাথমিক সংখ্যার 4/1 n0/4। ওয়াইয়ের জন্য 2 ঘন্টা মানে একটি অর্ধায়ু, তাই অবশিষ্ট পরমাণুর আর প্রাথমিক সংখ্যার অর্থাৎ n0। টোটাল ক্যালকুলেশন দেখো আমরা লিখবো যে ভাঙন হার যেটা বলবো যে 0.693 অর্ধায়ু, কিন্তু বলবো দেখো অবশিষ্ট পরমাণুর সংখ্যা, এক্স এর ভাঙন হার যেটা আছে rx 0.693 ইন্টু এটা, তো ক্যালকুলেশন পার্ট দেখো, ক্যালকুলেশন করার পরে আমরা একটা মান পেয়ে যাবো 1:1। তো 2 ঘন্টা পরে তাদের ভাঙনের হারের অনুপাত হবে 1:1। এই তো গেল আমাদের টোটাল চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে দেখো কোনো অঙ্ক আছে যে একটা পরমাণু আছে, তার থেকে 2টো আলফা কণা বেরোলো বা 5টা বিটা কণা বেরোলো, তো সেই ক্ষেত্রে তার কী পরিবর্তন হলো, কী হতে পারে, সেই টাইপের কিছু অঙ্ক হতে পারে, অর্ধায়ু রিলেটেড কিছু প্রশ্ন হতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো পড়ে রাখবো, মানে এগুলো নিউমেরিক্যাল টাইপসের প্রশ্ন, নিউমেরিক্যাল টাইপের, হ্যাঁ। আলফা বিটা বেরিয়ে গেল, অর্ধায়ু নির্ণয় হতে পারে, বয়স নির্ণয় হতে পারে, তারপরে দেখবা যে ভর সংখ্যা রিলেটেড হয় যে 1/8, তারপর 1/4, এইভাবে যে ক্যালকুলেশন হচ্ছে, এই ধরনের কিছু বেসিক অঙ্ক আছে, একটু দেখে নিও। ওকে, মন দিয়ে পড়ো, সামনে পরীক্ষা, সময় নষ্ট করো না। তো পরীক্ষা অনেক ভালো হোক, পরীক্ষার জন্য যাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাস নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং এই ভিডিওটা শেয়ার করে দিও। ওকে।